আপনি যেটা বলছিলেন মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ বড় একটা বিষয়, অগ্রাধিকার সরকারেরও। সাধারণ মানুষের কাছে যদি আমরা যাই তাহলে তাদের বাজেট নিয়ে ভাবনাটা হচ্ছে আমি যে জিনিসটা কিনছি নিত্যপণ্য সেটার দাম কমবে না বাড়বে। তো সেই প্রশ্ন সামনে রেখে যদি আপনাকে জিজ্ঞেস করি যে সরকারের এই যে তত্ত্বীয় দিকগুলো যে উৎসে কর কমানো, এরপরে মুদ্রানীতির বিষয়গুলো এটার সাথে সম্পর্কিত, কিন্তু বাস্তব অবস্থা যে মাঠে ময়দানে তো চাঁদাবাজির ঘটনা অহরহ ঘটে যাচ্ছে। একজন ব্যবসায়ীকে তো অনেকগুলা খাতে চাঁদা দিতে হয়, তো তিনি তো সেটা সেখান থেকে আদায় করেন একজন ভোক্তার পকেট থেকে। এই বাস্তব অবস্থাকে আমলে নিয়ে কতটুকু সম্ভব মূল্যস্ফীতির লক্ষ্য অর্জন? যে বিষয়টা সেটা হচ্ছে যে এই কারণেই বাজার ব্যবস্থাপনা, অর্থাৎ রাজস্ব নীতি, মুদ্রানীতি এবং বাজার ব্যবস্থাপনা। রাজস্ব নীতির বিষয়টা আমরা বাজেট থেকে বুঝতে পারছি, কিন্তু মুদ্রানীতি এবং বাজার ব্যবস্থাপনা, বিশেষ করে বাজার ব্যবস্থাপনার কারণেই আমাদের দেখা যায় যে আমাদের আজকে প্রান্তিক কৃষক যে ফসল উৎপাদন করছেন আর আমি যে দাম দিয়ে সেই ফসলটা বাজার থেকে কিনছি সেটার মধ্যে কিন্তু অনেক ফারাক এবং অনেক মধ্যস্বত্বভোগী আছে। তো এই জায়গাটা একটা বিষয় যে বাজার ব্যবস্থাপনাটাকে যদি সঠিকভাবে নিয়ন্ত্রণ করা না যায় তখন যেটি মূল্যস্ফীতিটাকে উস্কে দিতে পারে। এর পাশাপাশি মূল্যস্ফীতিটার কিন্তু আরও বেশ কিছু জিনিস আছে, শুধুমাত্র যে মূসকের বিষয় সেটি না। এর পাশাপাশি যে বাজেটের আকার, ঘাটতি কিভাবে মেটানো হবে, ব্যাংক খাত থেকে ঋণ নেওয়ার বিষয়গুলো, এই সমস্ত কিছু কিন্তু মূল্যস্ফীতির সাথে জড়িত। সুতরাং মূল আসলে বিষয়টি সেটি হচ্ছে যে সার্বিকভাবে যদি দেখি যে আজকের যে বাজেট, সেই বাজেট অনুযায়ী যে পরবর্তীতে যেটা হয় যে বাজেটের পরের দিন একটা আলোচনা হয় যে জিনিসপত্রের দাম বাড়ছে, সেই ধরনের বিষয়টা হবার মতো খুব বেশি খাত নেই। কিন্তু বিষয় যেটি সেটা হচ্ছে যে বর্তমানে আমাদের দ্রব্যমূল্যের পারও যেভাবে ঊর্ধ্বগামী, সেই ঊর্ধ্বগামী দ্রব্যমূল্যের পাতে 16 মাসে এটি হচ্ছে এখন সর্বোচ্চ মূল্যস্ফীতি। সেটির জন্য যে ব্যবস্থাগুলো রাজস্ব নীতিতে নেওয়া হয়েছে, এর পাশাপাশি মুদ্রানীতি এবং বিশেষ করে বাজার ব্যবস্থাপনায় যদি বড় ধরনের পরিবর্তন না আনা যায় তাহলে আসলে মূল্যস্ফীতিটাকে নাগালে রাখাটা কিন্তু খুবই কঠিন হবে। ব্যক্তি খাতে বিনিয়োগের একটা প্রসঙ্গ আপনি বলছিলেন যে কিছু কিছু ক্ষেত্রে সুযোগটা সম্প্রসারিত করেছে ব্যক্তি উদ্যোগের প্রসারের ক্ষেত্রে। বাট আরেকটা বিষয় তো এটাও সত্য যে করজাল বাড়ানোর উদ্যোগ হিসেবে এনবিআর ক্ষুদ্র পর্যায়ের ব্যবসায়ীদের 2000 টাকা করে কর আরোপ করেছে। তো এটা কি ব্যবসা প্রসারের ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করবে? এখন বিষয়টা হচ্ছে যে যেটা বললাম যে অনেক কিছুই কিন্তু সাংঘর্ষিক। হ্যাঁ, তা সাংঘর্ষিক কারণ আপনি যদি রাজস্ব আহরণ করতে যান, আমরা বরাবরই যেটা বলে আসি সেটা হচ্ছে করজাল বাড়াতে হবে। তো করজাল বাড়াতে হলে এখানে যে বিষয়টা, আমি 1000 টাকায় 2 টাকা, মূলত এটা খুব বিশাল একটা বিষয় নয়। তবে এই জায়গাটাতেও আমার মনে হয় যে বিষয়টা সেটা হচ্ছে এটা আসলে করজালকে বিস্তৃত করার বিষয় আছে, কিন্তু যেটি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে করজাল বিস্তৃত করার আরও কিন্তু বিভিন্ন পদক্ষেপ আছে। আমি এই 1000 টাকায় 2 টাকা অর্থাৎ 0.2% হারে যে টাকাটা দিতে হবে কোষাগারে, সেটাকে আমি খুব বিশাল একটা কিছু প্রতিবন্ধকতা মনে করছি না। যেটা প্রতিবন্ধকতা হতে পারে সেটা হচ্ছে যে আমাদের সরকার যদি ব্যাংকিং খাত থেকে ঋণ নেয় তখন কিন্তু ব্যক্তি খাতে ঋণের প্রবাহ কমে যায়, এটি যেমন একটি ব্যাপার। এর পাশাপাশি যে বিষয়টি সেটি হচ্ছে যে সার্বিকভাবে যদি আমরা অর্থনীতির কাঠামোটাকে দেখি তাহলে কিন্তু বিনিয়োগের জন্য আমরা কিন্তু মুদ্রানীতিটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু আমি যেটি মনে করি সেটা হচ্ছে মুদ্রানীতির চেয়েও আমাদের কিন্তু ব্যবসা সহজীকরণের যে বিষয়টা, মানে কস্ট অফ ডুইং বিজনেস, ইজ অফ ডুইং বিজনেস, এই ইন্ডেক্সগুলোতে কিন্তু বাংলাদেশের অবস্থান কখনোই ভালো ছিল না। তো এই জায়গাগুলোতে কাজ করা দরকার। আমরা দেখেছি যে বাজেট বক্তৃতায় 2-1টা কথা এসেছে এবং একটি কথা বলা হচ্ছে যে 7 দিনের মধ্যে খুব দ্রুত সময়ে যাতে লাইসেন্সিং করা যায় এবং পুরো ব্যবস্থাপনাটাকে যাতে সহজ করা যায়, ওয়ান স্টপ সার্ভিসের মতো সেই ধরনের কিছু উদ্যোগের কথা বলা হয়েছে। এই উদ্যোগটা যেন দ্রুত সময় যদি না হয় তখন এই কস্টটা কিছুটা হলেও কমবে। তবে ব্যাংকিং খাত এবং বিনিয়োগ পরিবেশ নিয়ে আপনার কাছে আসছে আবার।